এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হারে ধস, অর্ধেকেরও নিচে নেমেছে এইচএসসিতে জিপিএ 5। রাকসুতে চলছে ভোট গ্রহণ, রবীন্দ্র ভবনে প্রথম ভোট দিলেন ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী এশা। শান্তিরক্ষা মিশন থেকে ফিরছেন 180 পুলিশ, দেশের জন্য বড় ধাক্কা। সিআইএকে ভেনেজুয়েলায় অভিযানের অনুমোদন দিয়েছেন ট্রাম্প। নারী বিশ্বকাপে আজ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। বৃহস্পতিবার সকাল 10টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে ফল প্রকাশ করা হয়। এবছর দেশের 9টি সাধারণ ও কারিগরি এবং মাদ্রাসা বোর্ড মিলিয়ে 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর দেশের 9টি সাধারণ ও কারিগরি এবং মাদ্রাসা বোর্ড মিলিয়ে 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%। গত বছর অর্থাৎ 2024 সালে পাশের হার ছিল 77.78%। সেই হিসেবে এবার পাশের হার কমেছে 18.95%। বৃহস্পতিবার সকাল 10টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এই ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও SMS এর মাধ্যমে ফল জানতে পারবেন। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেন 12,51,111 শিক্ষার্থী। তাদের মধ্যে 6,18,015 ছাত্র এবং 6,33,096 ছাত্রী। সারা দেশে 2,797টি কেন্দ্রে পরীক্ষা হয়। তবে পরীক্ষায় প্রায় 27,000 শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন 12 লাখেরও কিছু বেশি শিক্ষার্থী। পরীক্ষায় এবার সারা দেশে জিপিএ 5 পেয়েছেন 69,097 জন। গেল বছর জিপিএ 5 পেয়েছিলেন 1,45,911 জন। সেই হিসেবে এবার জিপিএ 5 পাওয়ার শিক্ষার্থীর সংখ্যা কমেছে 76,814 জন। বৃহস্পতিবার সকাল 10টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও SMS এর মাধ্যমে ফল জানতে পারবেন। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেন 12,51,111 শিক্ষার্থী। তাদের মধ্যে 6,18,015 ছাত্র এবং 6,33,096 ছাত্রী। সারা দেশে 2,797টি কেন্দ্রে পরীক্ষা হয়। তবে এ পরীক্ষায় প্রায় 27,000 শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন 12 লাখেরও কিছু বেশি শিক্ষার্থী। দর্শক, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সবশেষ আপডেট জানাতে এই মুহূর্তে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন সকল ইসমাইল সিরাজি, নটরডেম কলেজে আছেন নাহিদ হাসান, হলিক্রস কলেজে আছেন সাইফুল হক মিঠু এবং রাজুক উত্তরা মডেল কলেজে আছেন সিফাত আল ফাহিম। সরাসরি প্রথমেই যাচ্ছি সিরাজির কাছে। সিরাজি, আপনি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন। শিক্ষার্থীরা কি ফল হাতে পেয়েছে এবং তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আজ কিন্তু এইচএসসি ফলাফল ঘোষণা করেছে 11টি শিক্ষা বোর্ডে। তবে এই বছর কিন্তু এইচএসসি ফলাফলে আমরা দেখছি যে একটি পাশের ধস সেটি নেমেছে। তবে বরাবরের মতো এই ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে আমরা পর্যায়ে রয়েছে। এই কলেজে পাশের হার যদি আমি জানাতে চাই যে 97.56% এই ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের পাশের হার। এবং এখানে জিপিএ 5 পেয়েছেন 900 এবং মোট এখানে 24 জন।
আপনাদের ডিটারমিনেশন আহ, সকাল 10টা থেকে এই 10টা নাগাদ কিন্তু আমার পিছনে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ফলাফল জানিয়ে দেওয়া হয়। এবং এই মুহূর্তে কিন্তু আমরা তেমন শিক্ষার্থী এই ডিটারমিনেশন স্কুল কলেজ দেখতে পাচ্ছি না। তবে কর্তৃপক্ষ আশা করছেন যে তারা তারা উল্লাসে মাতবেন এই কলেজের ক্যাম্পাস প্রাঙ্গণে। সেটি কিন্তু জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু শিক্ষার্থীদের তেমন উপস্থিতি নেই, তবে ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা এই স্থানটিতে দেখতে পাচ্ছি। তো সর্বশেষ সিরাজি, এবার আমরা যতটুকু জেনেছি যে এবারে পাশের হার তুলনামূলক কিছুটা কম। কোনো শিক্ষার্থী বা অভিভাবকের সাথে কি আপনার কথা হয়েছে? তাদের প্রতিক্রিয়া কেমন এই বিষয়টি নিয়ে? পাশের হার একটাই কম, সকাল 10টা বাজে ফলাফল ঘোষণা। তবে আমরা কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলার চেষ্টা যে কিন্তু এবার নেওয়া হয়েছে যে সামঞ্জস্য করতে পারেনি, তার কারণ বা এই পাশের হার কম। তবে এই ডিটারমিনেশন স্কুল এন্ড কলেজের যে অভিভাবকরা রয়েছেন তারা বলছেন যে তাদের যে সন্তান রয়েছে তাদের অনেকে জিপিএ 5 পেয়েছেন, তাদের যে আশা ছিল সেই আশানুরূপ ফল পেয়ে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তবে আগামীতে এই পাশের হার বৃদ্ধি পাবে তেমনটি কিন্তু অভিভাবকরা প্রত্যাশা করছেন। সিরাজি, আপনাকে ধন্যবাদ। এবার একটু হলিক্রস কলেজে যেতে চাচ্ছি। সেখানে আছেন সহকর্মী সাইফুল হক মিঠু। মিঠু, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? মিঠু, হলিক্রস কলেজে আছেন, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? ফল শিক্ষার্থীরা হাতে পেয়েছে কিনা, তাদের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? সকাল 10 এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি আসলে তেমন কোনো কিছু স্কুলটিতে দেখাই এবং সেখানে বাচ্চারা করছে এবং কর্মীরাও সেখানে হয়নি বলা। সেখানে আমরা বলেছি, তারা বলছেন কিছুক্ষণ পরে আসলে তারা জানাতে পারবে তাদের নোটিশ। আসলে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি এবং অভিভাবকরাও কিন্তু এখন আসেনি। প্রায় 10টা থেকে শিক্ষার্থীদের বোর্ডে রেজাল্ট দেওয়া হয়নি। পাশাপাশি আসলে কোনো মিঠু, আপনাকে ধন্যবাদ। এবার একটু যেতে চাই সিফাতের কাছে। তিনি আছেন রাজুক উত্তরা মডেল কলেজে, তার কাছে একটু যেতে চাই। সিফাত, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? রাজুক স্কুলের শিক্ষার্থীরা আমি রয়েছি রাজধানীর রাজগুট্টা মডেল কলেজে এবং রাজধানীর রাজগুট্টা মডেল কলেজে বলতে পারেন যে এবারও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তাদের যে ফলাফল উদযাপন সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে পিছনের দিকটাতে যে সেটি কিন্তু শিক্ষার্থীদের সাথে আমরা দেখেছি যে আছেন তারাও কলেজে 2025-এর ফলাফলটি জানি যে রাজ্য কোটা মডেল কলেজের এবছর এই কলেজটি থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1693 জন এবং 1693 জনের মধ্যে মোট উত্তীর্ণের সংখ্যা 1692 জন, অর্থাৎ একজন অকৃত কার্য ছাড়া সকলে কিন্তু এই কলেজটিতে পাস করেছেন। কলেজটিতে পাসের হার 99.94% এবং জিপিএ 5 পেয়েছেন 1218 জন এবং জিপিএ 5-এর হার যদি বলি 1.94% এবং সকাল থেকেই এই জায়গাটিতে আমরা অবস্থান করছি বেলা করার সাথে
কলেজ প্রাঙ্গণে আছে এবং একটি উচ্চ পরিবেশের মধ্য দিয়ে তাদেরকে ফলাফল উদযাপন এবং তাদের এই বছরের প্রতিক্রিয়া তারা কিন্তু বলেছে যে মূল্যায়ন, সেই সঠিক মূল্যায়নের জন্য হয়তো বা তাদের থেকে তারা জিত করেছেন এবং এটি উত্তর রাজ্য ফলাফল। সিফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সবশেষ আপডেট জানাচ্ছিলেন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে সহকর্মী ইসমাইল সিরাজি, নটরডেম কলেজ থেকে জানাচ্ছিলেন নাহিদ হাসান, হলিক্রস কলেজ থেকে সাইফুল হক মিঠু এবং রাজক উত্তরা মডেল কলেজ থেকে ছিলেন সিফাত আল ফাহিম। চলে যাচ্ছি পরবর্তী খবরে। শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ। বৃহস্পতিবার সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এর আগে থেকেই কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ভোটাররা। দীর্ঘ 35 বছর পর নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে। নির্বাচনের জন্য সকালেই কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স পাঠানো হয়। এদিন সকাল 7:15 দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। এ সময় প্রিজাইডিং অফিসারদের কাছে হালনাগাদ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বক্স, ওএমআর যুক্ত ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ অন্যান্য নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল 9টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের দক্ষিণ পশ্চিম গেটের 123 নম্বর কক্ষে ভোট দেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশা। এদিকে ডাকসু, চাকসু ও জাকসুর প্রভাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে না বলে মন্তব্য করেছেন রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির। বৃহস্পতিবার সকালে 8:30টায় বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের সামনে সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেন। 100% না হলেও তার কাছাকাছি বা শতকরা 80% হলেও ভোট কাস্ট হবে। আমরা আশা রাখছি যে সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করবে। কারণ সারা রাত যেভাবে তারা রাকসুর আমেজকে উপভোগ করেছে, আজকেও তারা সেভাবে উৎসবমুখ পরিবেশে ভোট দিতে আসবে এবং তাদের ছাত্র প্রতিনিধি বেছে নেবে। এক একটা বিশ্ববিদ্যালয়ের প্রার্থী আলাদা, শিক্ষার্থী আলাদা। কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে যদি আমরা কোনো বিশ্ববিদ্যালয়কে তুলনা করি তাহলে সেটা আমাদের ভুল হবে। আমরা আশা রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মতো করে তাদের কাছে যে যোগ্য তাকে তারা বেছে নেবে। সার্বিক ব্যবস্থাপনা এখন পর্যন্ত ঠিকঠাক আমি দেখছি এবং আমরা আশা রাখছি সেটা ভোট গ্রহণ পর্যন্ত সঠিক থাকবে। ভোটের ফলাফল পর্যন্ত আমরা সেই বিশ্বাসটা রাখতে পারি। ঠিকভাবে বলা যাচ্ছে না, তবুও আমি যেটা দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে অনেকের হয়তো যখন একটা অনাগ্রহ ছিল যে ভোট দিতে যাবো কিনা, গতকালকে কিন্তু সেটা পাল্টেছে। সকলেই মোটামুটি ভোট দিতে আগ্রহী হয়েছে এবং আমরা আশা রাখছি যে 100% না হলেও তার কাছাকাছি বা শতকরা 80% হলেও ভোট কাস্ট হবে। আমরা আশা করছি ভালো একটা নির্বাচন হবে, একটি সুষ্ঠু, একটি নিরপেক্ষ, বিতর্কহীন, প্রশ্নহীন নির্বাচন হবে। তো তারপরেও যেহেতু অন্যান্য যেই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কিছু না কিছু বিতর্ক রয়েছে, আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একদম একটি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং কোথাও যদি কোনো অসঙ্গতি থাকে আপনারা সেটি জাতির সামনে তুলে ধরবেন। আমরা যারা প্রার্থী, আপনারা জানেন আমরা কিন্তু এটা নিয়ে দৌড়ঝাঁপ করছি ভোট চাওয়ানি এবং প্রার্থীদের কাছে নিয়ে। এই ব্যাপারে আমি আসলে জানি, তবে বিস্তারিত আমি এখন বলতে পারছি না। এটা বিস্তারিত জেনে আপনাদের অবশ্যই জানাবো। মানে এটা তো গতকালকের ঘটনা, আপনি এখনো জানেন না? বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনারও বলেছে যে আমরা ব্যবস্থা নেব। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। ভিপিজিএস সহ 26 পদের মধ্যে 24টিতেই জয়লাভ করেছেন এই প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার ভোরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিনই ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় উৎসব মুখর হয়ে উঠেছিল। ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে সহ সভাপতি হিসেবে মোহাম্মদ ইব্রাহিম হোসেন রনি এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইদ বিন হাবিব জয়ী হয়েছেন। এর মাধ্যমে চাকসুতে 44 বছর পর নেতৃত্বে ফিরেছে ছাত্র শিবির।
এই প্যানেলের বাইরে সহ সাধারণ সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আয়ুবুর রহমান তৌফিক এবং সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব প্রীতি জয় পেয়েছেন। ইতিহাস বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী রনি ভিপি পদে পেয়েছেন 7,983 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন 4,374 ভোট। জিএস পদে জয়ী ইতিহাস বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিব পেয়েছেন 8,031 ভোট, আর ছাত্রদলের প্রার্থী মোহাম্মদ সাফায়েত পেয়েছেন 2,734 ভোট। বাংলাদেশ 1989 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। এই সময়ে একটি অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী রাষ্ট্র হিসেবে বিশ্ব মঞ্চে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ। তবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কন্টিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে বৈশ্বিক শান্তিরক্ষায় বাংলাদেশের পুলিশের দীর্ঘদিনের ভূমিকা ও ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশের একাধিক কর্মকর্তা জাতিসংঘের এই সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য গুরুতর আঘাত বা বড় ধাক্কা হিসেবে দেখছেন। শান্তিরক্ষা মিশনে কর্মরত পুলিশ কর্মকর্তার চোখে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশ সরকারের স্পষ্ট কূটনৈতিক দুর্বলতা। 180 সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে 70 জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। তারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন বলে জানা গেছে। মাত্র 2 মাস আগে এই কন্টিনজেন্টের অংশ হিসেবে জাতিসংঘের একমাত্র সবচেয়ে বড় নারী পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছিল। জাগো নিউজের কাছে আসা জাতিসংঘের নথিতে কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং দক্ষিণ সুদানের বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো ও প্রত্যাবাসনের পরিকল্পনা উল্লেখ করা রয়েছে। এই নথি অনুযায়ী বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো কন্টিনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ক্যামেরুন, সেনেগাল ও মিশরের মতো দেশের কন্টিনজেন্ট আংশিকভাবে হ্রাসের কথা উল্লেখ করা হয়েছে। লক্ষ্মীপুরে বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে যুবদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। বুধবার রাত 8টার দিকে জেলা শহরের ঝুমুর ও মটকা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। এর জেরে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌরসভার 10 নম্বর ওয়ার্ড যুবদলের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী তারেক ও জাহাঙ্গীরের মধ্যে দ্বন্দ্ব চলছে। বুধবার সন্ধ্যার পর চট্টগ্রাম রুটে চলাচলকারী বাস, শাহী ও জোনাকি পরিবহনের টিকিট বিক্রিকে কেন্দ্র করে ঝুমুর এলাকায় উত্তেজনা দেখা দেয়। সেখানে শাহী কাউন্টারের দায়িত্বে রয়েছেন তারেক। কথা কাটাকাটির সময় জোনাকি কাউন্টারের পক্ষে ঘটনাস্থলে কর্মী সমর্থকদের নিয়ে যান জাহাঙ্গীর। জাহাঙ্গীর সহ তারা ঝুমুর এলাকায় গেলে রাতে 8:30টার দিকে তারেক ও তার কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালান। পরে মটকা মসজিদ এলাকায় অবস্থান নিলে সেখানে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। শুরুটা পোলাপানি হয়েছে, আমরা সিনিয়ররা ফুটাইতে গেছি, পরে ওইখানে তরফ পিটাপিটি হয়েছে, পুলিশ এসে থামাই দিয়েছে, সবাই যার মধ্যে করে চলে গেছে। তারপরে আমরা মোটামুটি সামনে এখানে আসি বসছি, টায়ার হয়েছি, জাহাঙ্গীরে আসি বলতেছে না কি মারা হয়ে গেছে। পরে জাহাঙ্গীরে হিট করছে, জাহাঙ্গীরের মাথা ফাটা বলে আমি ছুটাইতে গেছি, আমার এই মাথায় রড যে হাত দিয়ে আমার অপকৃত হামলা করছে। ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক প্রার্থী 2 জন, একজন হলো তারেক আর একজন হলো কামাল জাহাঙ্গীর। এদের 2 জনের দ্বন্দ্বের কারণে একটা মারামারি হয়েছে। এখানে আমাদের কমিটি কেন্দ্র থেকে নিষিদ্ধ, আমরা কমিটির কার্যক্রম বন্ধ রাখি, কিন্তু এরপরও এরা 2 জনে ওই নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক পক্ষ আরেক পক্ষের উপর আঘাত করে। এক্ষেত্রে এক পক্ষের জাহাঙ্গীর, যে তার মাথা ফাটা অবস্থায় সে হাসপাতালে আছে, তার অনুসারী তার ভাই, ছোট ভাই বিপু হাসপাতালে আছে, আরও কয়েকজন আছে। ময়মনসিংহে সবজিতে ভরপুর বাজার, কেজিতে দাম কমেছে 10 টাকা। শহরের বাজার দর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের কাঁচা বাজারে আছেন সহকর্মী কামরুজ্জামান মিন্টু। সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ বাজারে। ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলে যে কয়েকটি ইউনিয়ন রয়েছে,
শিবচর, ঈশ্বরদীয়া, শিরতা, পরাণগঞ্জ এসব ইউনিয়নে প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয়। আর এই বাজারটি কাছাকাছি হওয়ার কারণে বিপুল পরিমাণ সবজি প্রতিদিন এই বাজারে নিয়ে আসা হয় এবং ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। তবে সম্প্রতি সময় ধরে এই বাজারটিতে যেটি দেখেছি যে দামের ঊর্ধ্বগতি বিরাজ করছে, ফলে যারা নিম্ন এবং মধ্যম আয়ের ক্রেতা রয়েছে তারা কিন্তু চরম ক্ষোভ প্রকাশ করেছেন। এবং আজকে এই বাজারটিতে এসে দেখেছি যে বিপরীত চিত্র অবস্থান করছে, অর্থাৎ যেই সম্প্রতি সময় ধরে যেই দামের ঊর্ধ্বগতি ছিল সেখান থেকে একটু নেমে এসেছে। বর্তমানে সবজির দাম 10 টাকা পর্যন্ত কমেছে। তবে সবচেয়ে বেশি কমেছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহ দেখেছি যে এই বাজারে কাঁচামরিচ 170 টাকা কেজিতে বিক্রি হয়েছে, তবে এখন কিন্তু তা নেমে বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে। এছাড়া সবচেয়ে কমেছে শসার দাম। গত সপ্তাহ শসা বিক্রি হয়েছে 60 টাকা কেজিতে, কিন্তু এখন কিন্তু এই শসার দাম কেজিতে 20 টাকা পর্যন্ত কমে এখন বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। এছাড়া অন্যান্য সবজির দাম 10 টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে করলার দাম 90 টাকায় বিক্রি হচ্ছে, অথচ এই করলা গত সপ্তাহ 100 টাকা কেজিতে বিক্রি হয়েছে। এছাড়া চায়না গাজর, মোটা গুল, বেগুন, ঝিঙে, মিষ্টি কুমড়া এগুলোর দামও কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে চায়না গাজর 130, মোটা গুল বেগুন 110, ঝিঙে 60 এবং মিষ্টি কুমড়া কিন্তু 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বাজার দরের সর্বশেষ। দর্শক, ময়মনসিংহের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মিন্টু। চট্টগ্রামের মিশরে দিনে দুপুরে বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ ফ্রিজে রাখা গরুর মাংস নিয়ে গেছে চোর। বুধবার দুপুরের দিকে উপজেলার 2 নম্বর হিঙ্গুলি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের মেহেদিনগর গ্রামের স্বপ্নচূড়া ভবনের 5ম তলায় জুবায়ের আবেদিনের বাসায় এই চুরির ঘটনা ঘটে। বুধবার দুপুরে জুবায়েদ আবেদিনের পরিবারের সদস্যরা ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সেই সুযোগে দরজার তালা ভেঙে বাসায় প্রবেশ করে শোকেসের ড্রয়ার ভেঙে চুরি করে 2 ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ফ্রিজে থাকা গরুর মাংস 13টি 3 পিস নিয়ে যায়। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আব্দুল হালিম বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-কে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নিকোলাস মাদুরোর সরকার। বুধবার ওভাল অফিসের সাংবাদিকদের প্রশ্নের মুখে ট্রাম্প বলেন, আমি 2টি কারণে CIA-কে অনুমোদন দিয়েছি। প্রথমত, ভেনেজুয়েলা তাদের কারাগারগুলো খালি করে সব বন্দীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। দ্বিতীয় কারণ, মাদক। অনেক মাদক আসে ভেনেজুয়েলা থেকে, বিশেষ করে সমুদ্র পথে। এবার আমরা স্থলপথেও তা বন্ধ করব। একজন সাংবাদিক জানতে চান, এই অভিযানের লক্ষ্য কি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করা? জবাবে ট্রাম্প বলেন, এটা আমার উত্তর দেওয়ার মতো প্রশ্নই নয়। এটা কতটা হাস্যকর প্রশ্ন ভাবুন তো। এদিকে বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মাদুরো বলেন, না হবে কোনো সরকার পরিবর্তন, না হবে CIA নিয়ন্ত্রিত কোনো অভ্যুত্থান। আফগানিস্তান, ইরাক, লিবিয়া এসব ব্যর্থ যুদ্ধের পুনরাবৃত্তি আমরা চাই না। যুক্তরাষ্ট্রের জনগণকে বলি, আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। এর আগে মাদুরো রাজধানী কারাকাসের পেতারে ও পার্শ্ববর্তী মিরান্দা রাজ্যে সামরিক মহড়ার নির্দেশ দেন। টেলিগ্রামে দেয়া বার্তায় তিনি জানান, সেনাবাহিনী, পুলিশ ও বেসামরিক মিলিশিয়াকে তেল সমৃদ্ধ দেশটির প্রতিরক্ষায় প্রস্তুত করা হচ্ছে। জানাবো খেলার খবর। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে যে ঘাম ছড়ানো পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ, সেটি এবার নিয়ে যাচ্ছে দলকে আরও বড় চ্যালেঞ্জের সামনে। এবার প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চলমান নারী ওয়ানডেতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় আসরে খেলতে নামা বাংলাদেশ আজ 7 বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে নতুন আত্মবিশ্বাস নিয়ে। বিশাখাপত্তনমে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। 2022 সালের ওয়েলিংটনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র 135 রানে ডিফেন্ড করতে নেমে অস্ট্রেলিয়াকে বেশ চাপে ফেলেছিল বাংলাদেশ। এবার 3 বছর পর অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস দুটোই অনেক বেশি নিয়ে মাঠে নামবে নিগার সুলতানার দল।
এই আসরে ইতোমধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। ইংল্যান্ডকে 178 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ধুঁকতে বাধ্য করে বাংলাদেশের বোলাররা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ব্যাটিংয়ে দারুণ সূচনা এনে দিয়েছিল টাইগ্রাসরা, যদিও শিশিরের প্রভাবে ফিল্ডিংয়ে কিছু ভুলে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হারে ধস, অর্ধেকেরও নিচে নেমেছে এইচএসসিতে জিপিএ 5। রাকসুতে চলছে ভোট গ্রহণ, রবীন্দ্র ভবনে প্রথম ভোট দিলেন ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী এশা। শান্তিরক্ষা মিশন থেকে ফিরছেন 180 পুলিশ, দেশের জন্য বড় ধাক্কা। সিআইএকে ভেনেজুয়েলায় অভিযানের অনুমোদন দিয়েছেন ট্রাম্প। এবং নারী বিশ্বকাপে আজ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।